বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য পড়ছিলাম লেখক ও সাংবাদিক আবুল আসাদ রচিত সাইমুম সিরিজের অপারেশন তেলাবিব 1 বইটি। অপারেশন তেলাবিব 1 বইটি গত পর্বে পড়ে শেষ করেছি। আজকে পড়ছি অপারেশন তেলাবিব 2 বইটি, এবং সাইমুম সিরিজের সিজন অনুসারে এটি 8ম পর্ব। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমি শক্তি পাব। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কায়রো, হোটেল নাইল। হোটেলের কফিখানায় প্রবেশ করল আবদুল্লাহ জাবের, সাইমুমের কায়রো অপারেশন স্কোয়াডের প্রধান ইনি। তখন সন্ধ্যা 7টা। কফিখানা ভর্তি। সামনের একটি টেবিলে একটি সিট খালি দেখতে পেল জাবের। টেবিলের ওপাশে আরেকজন লোক বসা, পরনে নীল স্যুট, শ্যাওলা রঙের টাই, আরবীয় ধরনের লম্বাটে রোদ পোড়া মুখ, কিন্তু তার ঘোলাটে লাল চোখ আর চ্যাপ্টা নাক খুব স্বাভাবিক নয়। জাবের গিয়ে বলল, বসতে পারি আপনার টেবিলে? লোকটির হাতে ছিল সেদিনকার আহারম কাগজটির পাতায় ইতস্তত বিক্ষিপ্ত কলমের আঁচড়, কোনোটি অনর্থক আঁচড়, কোনোটি আরবি ও ইংরেজি বর্ণমালার কোনো অক্ষর, কোনোটি আবার কোনো শব্দও হয়েছে। এমন ধরনের লোক আছে যাদের হাতে কলম যদি থাকে, কাগজ যদি পায়, আর অবসর সময়ও যদি থাকে, তাহলে আর কোনো কথা নেই। নিরুদ্দেশভাবে কলম তাদের চলবেই। জাবের ভাবল লোকটি সেই প্রকৃতির। তার হাতে তখনও কলম ছিল, ইতস্তত কলম চালাচ্ছিল সে। কয়েকটি হিব্রু অক্ষর জাবেরের দৃষ্টি আকর্ষণ করল। মনোযোগ দিয়ে পড়ে চমকে উঠল জাবের। হুগো গেলার্ট নামটি তার পরিচিত মনে হচ্ছে। এই সময় লোকটি মুখ তুলে জাবেরের প্রশ্নের জবাবে সম্মতিসূচক মাথা নাড়ল, কথা বলল না। জাবের বসল। 1 কাপ কফির অর্ডার দিল সে, কিন্তু চিন্তা তার ঘুরপাক খাচ্ছে হুগো গেলার্ট নাম নিয়ে। হঠাৎ তার মনে পড়ল গোপন বিশ্ব ইহুদি গোয়েন্দা চক্র ইরগুন জাই লিওমির একজন স্পাই হুগো গেলার্ট ইসরায়েলদের তথ্য সরবরাহ করতে গিয়ে সেদিন তেল আবিবে ধরা পড়েছে সাইমুমের হাতে। কথাটা মনে হবার সাথে সাথে জাবেরের সমগ্র চেতনা সক্রিয় হয়ে উঠল। এই লোক হুগো গেলার্টের নাম জানল কি করে? হুগো গেলার্টের নাম জানে সাইমুম, ইসরায়েল গোয়েন্দা এবং ইরগুন জাই লিওমি। লোকটি সাইমুমের নয় মোটেই। তাহলে কি শেষোক্ত দল দুটির কোনো একটির? আবার মনে হলো জাবেরের হুগো গেলার্ট নাম হয়তো আরও থাকতে পারে, এমনকি লোকটির নাম হুগো গেলার্ট এমনও হতে পারে। কিন্তু জাবেরের মনে প্রশ্ন জাগল, লোকটি হিব্রু জানল কী করে? ভাষাটা ইহুদিদের নিজস্ব, এবং ওরাই ভাষাটিকে পুনর্জীবিত করে তুলেছে। সুতরাং নামের ব্যাপারটিকে কোনো ইনসিডেন্স ধরলেও লোকটির হিব্রু জ্ঞান স্বাভাবিক নয়। জাবের কফির কাপ থেকে মুখ তুলল, চাইল লোকটির দিকে। টেবিলের পাশে রাখা হ্যাট তুলে মাথায় পড়ছে সে। কপাল ও চোখের একাংশ স্পষ্ট হয়ে উঠেছে। ক্লিন শেভড মুখ, নিচের ঠোঁট ও থুতনির মাঝামাঝি জায়গায় একটি ছোট কাটা দাগ। লোকটি কাগজ মুড়ে নিয়ে উঠে দাঁড়ালো। জাবের মুহূর্তে সিদ্ধান্ত ঠিক করে নিল। লোকটি কফিখানা থেকে বেরিয়ে যেতেই জাবেরও উঠে দাঁড়ালো। কফিখানা থেকে বেরিয়ে এসে জাবের দেখল লোকটি রিসেপশন রুমের পাশ দিয়ে লিফট রুমে গিয়ে ঢুকল। লোকটি কি তাহলে হোটেলের বাসিন্দা, ভাবল জাবের। লিফটে অনুসরণ করা সমীচীন মনে করল না সে। সন্দেহের কোনো অবকাশ দিতে চায় না জাবের। সে রিসেপশন কাউন্টারের সামনে সোফায় গিয়ে বসল। মাত্র 9 মিনিট লোকটি ফিরে এলো। লিফট রুম থেকে বেরিয়ে কাউন্টারে এসে সে রিসেপশনিস্টকে তার ঘরের চাবি দিয়ে দিল। জাবের দেখল 301 চিহ্নিত প্লাকে চাবিটি আটকিয়ে রাখল রিসেপশনিস্ট। 301 সংখ্যাটি জাবের কয়েকবার উচ্চারণ করল মনে মনে। হোটেলের দরজায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো লোকটি। একবার সময় দেখল, তারপর বেরিয়ে গেল হোটেল থেকে। আবদুল্লাহ জাবের যখন তার গাড়িতে উঠে বসল, তখন লোকটির ভাড়া করা ট্যাক্সি ছেড়ে দিয়েছে। গাড়ির রিয়ার লাইটে গাড়ির নম্বর স্পষ্ট হয়ে উঠল। সাইমুম কর্মী তৌফিকের গাড়ি ওঠা। ঘটনার অভাবনীয় আনুকূল্যের জন্য
জাবের আল্লাহকে অশেষ শুকরিয়া জ্ঞাপন করল। নাসের এভিনিউ ধরে গাড়ি এগিয়ে চলছে। সন্ধ্যার রাজপথ, প্রচণ্ড ভিড় গাড়ির। নাসের এভিনিউ পার হয়ে গাড়ি ফারুক এভিনিউতে পড়ল। জাবের সাইমুমের সাউন্ড কোডে তৌফিকের উদ্দেশ্যে সংকেত পাঠালো। কয়েক সেকেন্ড পর সামনের গাড়ি থেকে পরিচিত সংকেত এলো গাড়ির হর্ন থেকে। গাড়ি আতাবা আল খাদরায় প্রবেশ করল। কায়রো শহরের পুরাতন আর নতুন অংশের এটা সঙ্গমস্থল। এখান থেকে ডজন খানেকেরও বেশি বড় ও ছোট রাস্তা শহরের বিভিন্ন দিকে চলে গেছে। আতাবা আল খাদরা থেকে তৌফিকের গাড়ি ইবনুল আরবি রোডে ধরে পূর্ব দিকে এগিয়ে চলল। নীল নদের তীর ঘেঁষে গহর রোড, ইবনুল আরবি রোড এই গহর রোডে গিয়ে মিশেছে। তৌফিকের গাড়ি এসে গহর রোডের ওপর নীল নদের তীর ঘেঁষে নির্মিত গহর মসজিদের পাশে দাঁড়াল। ফাতিমি বংশের খলিফা আল মুইজের সেনাপতি গহর এই মসজিদের নির্মাতা। তিনি কায়রো শহরেরও প্রতিষ্ঠাতা। শহরটি প্রতিষ্ঠিত হয় 969 খ্রিস্টাব্দে। লোকটি গাড়ি থেকে নেমে তৌফিককে তার ভাড়া মিটিয়ে দিল। পকেট থেকে টাকা বের করার সময় এক টুকরো কাগজ লোকটির পকেট থেকে পড়ে গেল। তৌফিককে একটি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মুখ তুলে সে এটা লক্ষ্য করতে পারল না। ভাড়া মিটিয়ে দিয়ে সে নদীর ধারে বেঁধে রাখা দাহাবিয়ার দিকে এগিয়ে গেল। দাহাবিয়া বজরা নৌকা বিশেষ। নীল নদীতে ভ্রমণ, নদী পারাপার ইত্যাদি কাজের জন্য এগুলো ব্যবহৃত হয়। নদীতে ভ্রমণের জন্য বৈকালে লোকের প্রচুর ভিড় জমে। সন্ধ্যা পেরিয়েছে, তবু অনেক লোকজন দেখা যাচ্ছে। লোকটি একটি দাহাবিয়ায় গিয়ে উঠল। জাবের তৌফিকের পাশে এসে দাঁড়াতেই তৌফিক লোকটির পকেট থেকে পড়ে যাওয়া কাগজটি তার হাতে দিল। সেই হিব্রু লেখা। জাবের পড়ল, আজ রাত 8:15, 9 নং জাজিরা 3। নীল নদের মধ্যে ছোট্ট সুন্দর দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলো বলে জাজিরা। এই জাজিরাগুলোতে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে বাস করছে কায়রোর ধনী অভিজাত আর বড় বড় সরকারি কর্মচারীরা। জাজিরার বাড়িগুলো দেখতে খুব সুন্দর। প্রায় প্রতিটি বাড়ির সামনে বাগান, বিখ্যাত বিদেশি গাছে ঘেরা বাড়িগুলো। রাজতন্ত্রের যুগে জাজিরাগুলো আমির উমরাহাদের বাসস্থান হিসেবে প্রায় নির্দিষ্ট ছিল। মিশরের অনেক উত্থান পতন এবং অগণিত অগঠন সংগঠনের ইতিহাসের সাথে এই জাজিরাগুলোর নাম জড়িত। জাবের লেখাটির অর্থ করল, আজ রাত 10টায় 3 নম্বর জাজিরার 9 নম্বর বাড়িতে একটা কিছু হচ্ছে। লোকটি জাজিরার সেই বাড়িতেই তাহলে যাচ্ছে। 3 নং জাজিরার 9 নম্বর বাড়ি মনে মনে সন্ধান করল জাবের। মরহুম ফিল্ড মার্শাল আব্দুল হাকিম আমরের বাড়ি এই জাজিরাতে। এই জাজিরাতেই মেজর জেনারেল আব্দুল হাফিজ রশিদ এবং কায়রো গ্যারিসনের জেনারেল অফিসার কমান্ডিং ব্রিগেডিয়ার ফখরুল আলীর গ্রীষ্মাবাস। এছাড়াও সরকারি ও বেসরকারি আরও কয়েকজন অভিজাত পরিবার বাস করেন এই জাজিরাতে। কিন্তু জাবের ঠিক করতে পারল না কোন বাড়িটির নম্বর 9। ফিল্ড মার্শাল আব্দুল হাকিম আমরের বাড়ির নম্বর কত তুমি জানো তৌফিক? তৌফিকের দিকে চেয়ে জিজ্ঞেস করল জাবের। তৌফিক তাড়াতাড়ি তার ড্রাইভিং সিটের তলা থেকে একটি ক্ষুদ্র নোট বই বের করল। নোট বই দেখে তৌফিক বলল, 5 নম্বর। আর 9 নম্বর বাড়ি? পুনরায় জিজ্ঞেস করল জাবের। 9 নম্বর বাড়ি হলো ফখরুদ্দিন আলী সাহেবের, কিন্তু তিনি গ্যারিসনের স্টাফ কোয়ার্টারেই বাস করেন। মাসখানেক হলো বোধহয় তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন। সাইপ্রাসের ইসাক এমিল নামের একজন ধনী ব্যবসায়ী এই বাড়িটিতে বাস করছেন। লোকটিকে তুমি দেখেছ? একবার দেখেছে। বয়স 45 থেকে 50, মাথায় টাক, গ্রিকদের মতো আরবি উচ্চারণ। মুসলমান বলে মনে হয়নি আমার কাছে। কেন? লোকটি হিব্রু জানে, অথচ তুর্কি জানে না। সাইপ্রাসে টার্কিশ সাইপ্রিয়দের সংস্পর্শে বাস করে তুর্কি জানে না, এটা অবিশ্বাস্য। ঠিক বলেছ তৌফিক, কিন্তু লোকটি হিব্রু জানে। কেমন করে বুঝলে তুমি? আমি একদিন তাকে লিফট দিয়েছিলাম। ভাড়া নেবার সময় তার তর্জনীর সোনার আংটিতে একটি হিব্রু অক্ষর দেখেছি। জাবের কিছুক্ষণ চিন্তা করল, তারপর কিছুটা স্বগত স্বরেই বলল, তুমি আজ যাকে লিফট দিলে সেও হিব্রু জানে এবং সে যেখানে যাচ্ছে সেখানেও হিব্রু জানার লোক। এর অর্থ কি তৌফিক? অর্থ পরিষ্কার, অ্যানাদার কনস্পারেসি।
আরেকটি ইহুদি ষড়যন্ত্র। কিন্তু একেবারে তা ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীর বাড়িতে বসে? জি, এটা বিস্ময়কর বটে। নীলনদের একটি ক্ষুদ্র জাজিরা, ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীর বাসভবন, বাড়ির চারদিকে ঘেরা বাগান, বাগানের বহিঃপ্রান্ত দিয়ে কাঁটাতারের বেড়া, বাড়ির সামনে বিরাট লোহার ফটক, সেখান থেকে বাগানের মধ্য দিয়ে একটি লাল সুরকির রাস্তা গাড়ি বারান্দায় গিয়ে ঠেকেছে। বাড়ির দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে বিভিন্ন প্রকার বিদেশি গাছ, লাল রঙের বাড়িটি ঘিরে সবুজের মেলা বসিয়েছে। বাড়ির এই অংশ অনেকটা অন্ধকার। বাড়ির প্রধান অংশ উত্তর ও পূর্ব দিকে, দক্ষিণ দিকে প্রাচীর দিয়ে ঘেরা। পশ্চিম দিকে রান্না ও ভাড়ার ঘর। দক্ষিণ ও পশ্চিম দিকে কোনো আলো দেখা যাচ্ছে না। গাছের ছায়ায় এই অংশ অন্ধকার আরও ঘনীভূত হয়ে উঠেছে। দ্বিতলের একটি হলঘর উজ্জ্বল আলোতে ঝলমল করছে। ঘরটি দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে একটি করে কাচের জানালা, জানালাগুলো বন্ধ, সেগুলো আবার কালো পুরো কাপড় দিয়ে ঢাকা। এর ফলে ঘরের অভ্যন্তরে কথা ও দৃশ্য দুটোরই বহির্গমন রুদ্ধ হয়েছে। দক্ষিণের জানালার সামনে একটি বড় সোফা, এতে বসেছেন ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলী এবং এসহাক এমিল। এই সোফার পাশে আরেকটি সোফা, এটাতে বসেছে হোটেল নাইল থেকে আগত সেই লোকটি। সোফার সামনে টিপয় দুটির ওপর কফির খালি পেয়ালা পড়েছিল। বেয়ারা এসে কুড়িয়ে নিয়ে গেল। সে বেরিয়ে যাবার সময় ভালো করে দরজা এঁটে দিল। বেয়ারা বেরিয়ে যাবার পর ইসহাক এমিল নড়ে চড়ে বসল। এবার বলল, বলুন মিস্টার আলী। ব্রিগেডিয়ার আলী বললেন, আমার প্রস্তুতি সম্পূর্ণ। আলেকজান্দ্রিয়া নৌঘাটির ভাইস অ্যাডমিরাল আলী আশরাফ ইসমাইলি ও পোর্ট সৈয়দের সহকারী সেনাধ্যক্ষ কর্নেল শরীফ ও আহসানের সমর্থন আমি পেয়েছি। এছাড়া কায়রো বিমান ঘাঁটির এয়ার কমোডোর ফারুকি এবং স্কোয়াড্রন লিডার সেলিম ও কামালও যোগ দিয়েছে আমার সাথে। আপনাদের সহযোগিতা পেলে আমি সফল হব আশা করি। ইসহাক এমিল পাশের সোফায় বসা হোটেল নাইল থেকে আগত লোকটির দিকে ইশারা করে বলল, এ সম্পর্কে বিস্তারিত প্রোগ্রাম নিয়ে এসেছেন মিস্টার স্যামুয়েল আলফ্রেড। সব কিছু তিনিই জানাবেন। স্যামুয়েল আলফ্রেড বিশ্ব ইহুদি আন্দোলনের গোপন প্রতিষ্ঠান ইরগুন জাই লিউমির একজন বিশিষ্ট সদস্য। কিন্তু ব্রিগেডিয়ার আলীর কাছে তার পরিচয় বিশ্ব শান্তি পরিষদের একজন মুখপাত্র হিসেবে। ইসহাক এমিলেরও এই পরিচয় তার কাছে। ব্রিগেডিয়ার আলীকে বোঝানো হয়েছে, বিশ্ব শান্তির জন্য মিশরের বর্তমান সরকারের পরিবর্তন বিশ্বের শান্তিকামীদের কাম্য। বর্তমান আনোয়ার রশিদ সরকারের পরিবর্তনে মধ্যপ্রাচ্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব হলে বলে তাকে জানানো হয়েছে এবং ওয়ার্ল্ড পিস ব্রিগেড এবং বিশ্বের শান্তিকামীদের তরফ থেকে ব্রিগেডিয়ার আলীকে আশ্বাস দেওয়া হয়েছে যে রশিদ সরকারের পরিবর্তে তাকে মিশরের ক্ষমতায় আসীন করতে সব সহযোগিতা দান করা হবে। স্যামুয়েল আলফ্রেড এসেছেন ওয়ার্ল্ড পিস ব্রিগেড তথা বিশ্ব শান্তি পরিষদের তরফ থেকে তার সুস্পষ্ট বক্তব্য নিয়ে। ইসহাক এমিল থামলে স্যামুয়েল আলফ্রেড বলল, মিস্টার আলী, আমাকে শুধু ওয়ার্ল্ড পিস ব্রিগেডের মুখপাত্র বলেই আপনি মনে করবেন না। শান্তিকামী রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বক্তব্য আমি বহন করে এনেছি বলে স্যামুয়েল আলফ্রেড তার পকেট থেকে 3টি চিঠি বের করে ব্রিগেডিয়ার আলীর হাতে দিলেন। চিঠিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের এবং সেগুলোতে এসব দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সই ও সিলমোহর রয়েছে। স্যামুয়েল আলফ্রেড আবার শুরু করলেন, 11ই রবিউল আউয়াল সন্ধ্যায় প্রধান সেনাপতি জেনারেল আবু তারিক আল জামাল এক গোপন সফরে দেশের বাইরে যাচ্ছেন। আমরা চাই তারা যেন আর কোনো দিন দেশে ফিরে আসতে না পারেন। স্যামুয়েল আলফ্রেডের কথা শেষ না হতে ব্রিগেডিয়ার আলী প্রশ্ন করল, তারা কোথায় যাচ্ছেন ওই দিন? স্যামুয়েল একটু হাসল, বলল, তারপর বিশ্বশান্তির শত্রু সাইমুম আহত সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে। স্যামুয়েল থামল একটু, তারপর বলল, আবার 11 তারিখ দিনগত রাত ও 12 তারিখের দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে হবে। সম্ভব হলে এর আগেও অভ্যুত্থান চলতে পারে, কিন্তু কোনো ক্রমেই তা 12ই রবিউল আউয়াল থেকে পিছিয়ে দেওয়া চলবে না। 12ই রবিউল আউয়াল চূড়ান্ত। ব্রিগেডিয়ার আলী বলল, রশিদ সরকারের অনুগত সামরিক অফিসারদের বিস্তৃত লিস্ট তৈরি সম্পন্ন হয়েছে। প্রথম আঘাতেই আমরা ওদের সরিয়ে ফেলব। তারপরে কাজ খুব কঠিন হবে না আমাদের জন্য, কিন্তু ভাবছি আমি রশিদ সরকারের বন্ধু এবং সাইমুমের প্রভাবাধীন পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোর কথা।
যদি ওদের সাহায্য পেয়ে ডিফেন্স তৈরি হয় আমাদের বিরুদ্ধে? স্যামুয়েল আলফ্রেড বলল, এই চিন্তা আমরাও করেছি, কিন্তু এতে উদ্বেগের কিছু নেই। কায়রো বেতার থেকে আপনাদের অভ্যুত্থান ও নতুন সরকার গঠনের কথা ঘোষিত হবার পর মুহূর্তেই রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল প্রভৃতি রাষ্ট্র আপনার নতুন সরকারকে স্বীকৃতি ও সমর্থন দিবে। যদি পার্শ্ববর্তী বা বাইরের কোনো দেশ সামান্য হস্তক্ষেপেরও চেষ্টা করে মিশরের অভ্যন্তরীণ বিষয়ে, তাহলে নতুন সরকারের নিরাপত্তার জন্য ওই রাষ্ট্রসমূহ এগিয়ে আসবে এবং এজন্য তারা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। এমনকি আপনার সরকার যদি অভ্যন্তর থেকেও কোনো মারাত্মক প্রতিকূলতার সম্মুখীন হয়, তাহলে যে কোনো সাহায্যের জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকবে। গত 1967 সালে যুদ্ধে পাওয়া মিশরীয় বিমান বাহিনীর প্রতীক সম্বলিত কিছু বিমান ও মিশরীয় বাহিনীর বহু ট্যাঙ্ক ইসরায়েলের কাছে রয়েছে। প্রয়োজন বোধে ইসরায়েল এসব আপনার সরকারের সাহায্যের জন্য নিরাপদে ব্যবহার করতে পারবে। ব্রিগেডিয়ার আলী বলল, আমি কৃতজ্ঞ থাকব আপনাদের সাহায্যের জন্য। স্যামুয়েল আলফ্রেড বলল, সব সাহায্যের বিনিময়ে আমরা কয়েকটি শর্তের প্রতি আপনার স্বীকৃতি দাবি করছি। 1. সাইমুমের সাথে আপনার সরকার কোনো সম্বন্ধ রাখতে পারবে না এবং যাদের সাথে বা যে সরকারের সাথে সাইমুমের সম্পর্ক আছে তাদের সাথে আপনার সরকার কোনো সম্পর্ক রাখতে পারবে না। 2. ইসরায়েলের সাথে মিশর প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে। 3. মিশর ওয়ার্ল্ড পিস ব্রিগেডের সদস্য হবে। কথা শেষ করে থামল স্যামুয়েল আলফ্রেড। ব্রিগেডিয়ার আলী কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, শর্তগুলোর কোনোটিই কঠিন নয় এবং ওইগুলোর সাথে আমি একমত, কিন্তু দ্বিতীয় শর্তটি জনমনের সাথে সম্পর্কিত ও সেন্টিমেন্টাল। এর বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ হতে পারে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ব্রিটেনের সহযোগিতা পেলে তা কঠিন হবে না মোটেই। স্যামুয়েল আলফ্রেড বলল, শুনে খুশি হলাম। আমরা সকলে সেই শুভ দিনটির অপেক্ষা করব। ইসহাক এমিল তার সামনের টিপয়ের একটি সুইচে চাপ দিল। কিছুক্ষণ পরে একটি ট্রেতে করে ফরাসি লেবেল দেয়া মদের 2টি বোতল আর কয়েকটি গ্লাস নিয়ে প্রবেশ করলো বেয়ারা। ফরাসি উইস্কি নিয়ে যখন তারা ব্যস্ত হয়ে পড়ল, তখন দেখা গেল দক্ষিণের জানালায় একটি ছায়ামূর্তি অতি সন্তর্পণে একটি হাই সেন্সিটিভ রেডিও রিসিভার তার সমেত গুটি নিয়ে পকেটে রাখল। কাচের জানালার 1 বর্গফুট পরিমিত স্থান থেকে কাচ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। সে পথ দিয়ে একটি হাই সেন্সিটিভ রেডিও রিসিভার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। রেডিও রিসিভারের বাইরের প্রান্তে একটি রেকর্ডার সংযুক্ত ছিল। ছায়ামূর্তিটির আর কেউ নয়, তিনি হচ্ছেন আবদুল্লাহ জাবের। ঘরের ভেতরের সবগুলো কথাই জাবের শুনেছে। বিস্ময় ও উত্তেজনা সে ঘেমে উঠেছে। কি জঘন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। জাবের নিশ্চিত ইসহাক এমিল এবং স্যামুয়েল আলফ্রেড দুজনেই গোপন বিশ্ব ইহুদি গোয়েন্দা চক্র ইরগুন জাইলিওমির লোক। জাবের বুঝতে পারছে ইহুদিদের এটা মরণ কামড়। সাইমুমের কাজ এবং পরিকল্পনাকে কোন পথে বানচাল করতে না পেরে অবশেষে মুসলমানদের ঐক্যে ফাটল ধরিয়ে শেষ রক্ষা করতে চাচ্ছে তারা। রশিদ সরকারের পরিবর্তন ঘটিয়ে পুতুল সরকারের পতন করে ইহুদিরা একদিকে সাইমুম আহত আসন্ন আরব সম্মেলনকে বানচাল করতে চাচ্ছে, অপরদিকে ফিলিস্তিনের মুক্তি পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে চাচ্ছে। সাইমুমের হেডকোয়ার্টারে অবিলম্বে খবর পৌঁছানো দরকার। জাবের চঞ্চল হয়ে উঠল। প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হচ্ছে এক যুগ। কান্নিস বেয়ে পা টিপে টিপে জাবের পানির পাইপের দিকে এগোতে, পানির পাইপ ওখান থেকে মাত্র 3 গজ দূরে। এই 3 গজ স্থান পার হতে জাবেরের সময় লাগলো পুরো 7 মিনিট। জাবের যখন তার খাঁটিতে ফিরে এলো তখন রাত 10টা। পৌঁছেই সে বাড়ির চিলেকোঠায় উঠে গেল। এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও ট্রান্সমিটার রয়েছে। জাবের রেডিও ট্রান্সমিটারের পাশে বসা ইঞ্জিনিয়ার আকরাম ফারুকের পাশে বসে মেসেজ তৈরি করলো এবং তা আকরাম ফারুকের হাতে দিয়ে দিল। মেসেজটি আম্মানের সাইমুমের হেডকোয়ার্টারে পাঠাতে 7 মিনিট সময় লাগলো। মেসেজটি পাঠানোর পরও জাবের সেই রেডিও রুমেই রইল। তার চঞ্চল চোখ বারবার রেডিও রিসিভারের ওপর দিয়ে ঘুরে আসছে। তার কান দুটি উৎকর্ণ হয়ে আছে রেডিও রিসিভার থেকে ঝিজ শব্দ শোনার জন্য। জাবের নিশ্চিত জরুরি কোনো নির্দেশ হেডকোয়ার্টার থেকে আসছে। 1 মিনিট 2 মিনিট করে গত হলো 1 ঘন্টা 15 মিনিট। হঠাৎ রেডিও রিসিভারে একটি লাল আলো জ্বলে উঠল এবং সাথে সাথে ভেসে এলো মিষ্টি সিগন্যাল। আরও 5 মিনিট গত হলো। রেডিও ইঞ্জিনিয়ার আকরাম ফারুক একটি মেসেজ এনে জাবেরের হাতে দিল। জাবের দ্রুত চোখ বুলালো তাতে।
জাবের প্রেসিডেন্ট আনোয়ার রশিদের সাথে কথা হলো। তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। আমি হেডকোয়ার্টারে, তুমি এখনই যাও। খোদা সহায়, তোমাদের মিলিত প্রচেষ্টা বিশ্ব ইহুদি আর তার মুরব্বীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারবে। আহমদ মুসা। মেসেজটি পড়া শেষ করে জাবের উঠে দাঁড়ালো, দ্রুত নেমে গেল নিচে। রাত 11:30। জনবিরল রাজপথ, ঘণ্টায় 80 মাইল বেগে ঊর্ধ্বশ্বাসে এগিয়ে চলছে জাবেরের গাড়িলাফ। কায়রো আর্মি হেডকোয়ার্টারের প্রশস্ত গেট উঁচিয়ে ধরা সঙ্গিনের সামনে এসে জাবেরের গাড়ি ক্যাচ করে এক শব্দ করে দাঁড়িয়ে পড়ল। জাবের গাড়ি থেকে মুখ বাড়িয়ে বলল, আমি আবদুল্লাহ জাবের। সঙ্গে সঙ্গে উঁচিয়ে ধরা সঙ্গিনের মাথা নেমে গেল, আর পর মুহূর্তেই খুলে গেল গেট ফটক। জাবেরের গাড়ি এগিয়ে চলল। আঁকা বাঁকা অনেক পথ পার হয়ে হেডকোয়ার্টারের বারান্দায় এসে দাঁড়ালো তার গাড়ি। গাড়ি থেকে নামতেই দেখা হলো সহকারী সেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল আহসান আল জামিলের সাথে। তার চোখে মুখে উত্তেজনার ছাপ। বলল, আসুন, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। তারা একটি হল ঘরে প্রবেশ করল। লোকারণ্য হলো ঘরটি। বিশাল সেক্রেটারিয়েট টেবিল, মাঝখানের চেয়ারটিতে প্রেসিডেন্ট আনোয়ার রশিদ বসে আছেন। তার ডান পাশে প্রধান সেনাপতি আবু তারিক আল জামাল। প্রধান সেনাপতির ডান পাশে বিমান বাহিনী ও নৌবাহিনীর অধিনায়কদ্বয় বসেছেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং সেনাবাহিনীর কয়েকজন গুরুত্বপূর্ণ অফিসার রয়েছেন। আনোয়ার রশিদের সামনে একটি চেয়ার খালি আছে। সেখানে গিয়ে বসল আবদুল্লাহ জাবের। আনোয়ার রশিদ প্রশান্ত দৃষ্টিতে চাইলেন জাবেরের দিকে। বললেন, আহমদ মুসার কাছে কিছু ইঙ্গিত পেয়েছি মাত্র। আপনার কাছ থেকে বিস্তারিত জানার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। কোনো ভূমিকা না করে জাবের বলল, একজন সন্দেহজনক ব্যক্তিকে অনুসরণ করে জাজিরের একটি বাড়িতে গিয়েছিলাম। বাড়িটি ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীর। আমি সেখানে ইরগুনজাই লিউমির দুজন লোকের সাথে ব্রিগেডিয়ার আলীকে এক পরামর্শ সভায় মিলিত হতে দেখেছি। তাদের আলোচনার রেকর্ড আমার কাছে রয়েছে। রেকর্ডই আপনাদের সব বলবে। বলে জাবের পকেট থেকে ক্ষুদ্র রেকর্ডার বের করল। রেকর্ডারটির সাথে তখনও রেডিও রিসিভার সংযুক্ত ছিল। রেডিও রিসিভারটি খুলে নিয়ে জাবের রেকর্ডারটি টেবিলের উপর রাখল। জাবের লাউড স্পিকারের সাথে জুড়ে দিল রেকর্ডারটি। সমগ্র হল ঘরে অখণ্ড নীরবতা। রেকর্ডারটি বেঁচে চলছে। দুটি কণ্ঠস্বর অপরিচিত, কিন্তু ব্রিগেডিয়ার আলীর কণ্ঠস্বরটি চিনতে পারছে ঘরে উপস্থিত সবাই। প্রেসিডেন্ট রশিদের মুখ নত, চোখের নিষ্ফলক দৃষ্টি টেবিলে নিবদ্ধ। তার মুখে কোনো ভাবান্তর লক্ষ্য করা যাচ্ছে না। প্রধান সেনাপতি, বিমান বাহিনী ও নৌবাহিনীর অধিনায়কদের ভীষণ উত্তেজিত দেখা যাচ্ছে। মন্ত্রীদের মুখমণ্ডল বিবর্ণ। রেকর্ড শেষ হয়ে এলো। জাবের সুইচ টিপে বন্ধ করে দিল রেকর্ড। কিছুক্ষণ নীরব সবাই। প্রথম কথা বললেন প্রধান সেনাপতি আবু তারিক। এবার তাহলে সব কয়টা বৃহৎ শক্তি ইহুদিদের পেছনে এসে দাঁড়ালো। জাবের বলল, দাঁড়ালো নয় জনাব, দাঁড়িয়েছিল শুরু থেকেই। ইসরায়েলকে তো ওরাই সৃষ্টি করেছে, তাই ওরা ইসরায়েলকে লালন করবে তা বিচিত্র নয়। বিমান বাহিনীর তরুণ অধিনায়ক মার্শাল আবদুল্লাহ সোহাইল বলল, এই ষড়যন্ত্র রশিদ সরকারের বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র কোটি কোটি নিপীড়িত জনতার স্বার্থের বিরুদ্ধে। সুতরাং মিশর সরকারের সামরিক অফিসার হিসেবে শুধু নয়, একজন মুসলমান হিসেবে দায়িত্ব এসেছে আমাদের ওপর এই ষড়যন্ত্র ধ্বংস করে দেবার। আমরা নির্দেশ চাই। তার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে এলো শেষের দিকে। প্রধান সেনাপতি আবু তারিক প্রেসিডেন্ট রশিদের মুখের দিকে তাকালেন। তিনিও মুখ তুলছেন। গম্ভীর কণ্ঠ শোনা গেল তার। প্রধান সেনাপতিকে তিনি বললেন, রাত্রি ভোর হবার আগে ষড়যন্ত্রকারীদের সবাইকে এখানে হাজির করা আবু তারিক। তারপর জাবেরের দিকে চেয়ে তিনি বললেন, কৃতজ্ঞতা প্রকাশ করে লজ্জা দেব না আপনাদের। জাতির সেবায় আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে আপনারা। আমি আশা করি আমাদের সশস্ত্র বাহিনীর সাথে আজ আপনাদেরকেও আমরা পাব। জাবের বলল, আমাদের সমস্ত শক্তি আপনাদের সাথে থাকবে, কিন্তু একটি অনুরোধ, ইরগুনজাই লিউমির লোকদের আমাদের হাতে দিতে হবে। ওদের বিচার আমরাই করব। প্রেসিডেন্ট রশিদ বললেন, আপনার ইচ্ছা পূর্ণ হবে। প্রেসিডেন্ট রশিদ উঠে দাঁড়ালেন সবাই। পরদিন আল আহরাম পত্রিকায় খবর বেরোলো, মিশরের সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলী সহ আরও 25 জন সামরিক অফিসার ধৃত। খবরের সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কায়রো গ্যারিসনের জিও
সি ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলী মোবারকের নেতৃত্বে রশিদ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্রের সাথে কোনো কোনো বিদেশি শক্তির গোপন হাত ছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে রশিদ সরকারকে উৎখাত করে মিশরে একটি প্রো ইসরায়েলি সরকার গঠন ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল। উপরোক্ত খবরের আশেপাশে আরেকটি খবরটিতে রশিদ সরকারের বিপদ উত্তরণে খোশামদের জানিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে বার্তা এসেছে। এদের মধ্যে প্রথমেই রয়েছে রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। কায়রোর পথে ঘাটে রাস্তায় যখন ব্যর্থ অভ্যুত্থানের বিষয় নিয়ে আলোচনা চলছে, তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের তিনতলা বাড়িটির ভূগর্ভস্থ একটি কক্ষের তড়িৎ আসনে শায়িত ইরগুনজাই লিওমির কায়রো প্রধান ইসাক এমিল তার স্পাই নেটওয়ার্কের বিবরণ বলে যাচ্ছে। লিখে নিচ্ছে আবদুল্লাহ জাবের বলছে, কায়রো, ইসমাইলিয়া ও পোর্ট সৈয়দে তোমাদের লোকদের পরিচয় দিলে আলেকজান্দ্রিয়ায় তোমাদের লোকদের পরিচয় এখনও দাওনি। এমিল বলল, বিশ্বাস করুন, ওখানে আমাদের কোনো লোক নেই। জাবের বলল, আমি জানি ওখানে তোমাদের গুরুত্বপূর্ণ লোক রয়েছে। তোমাকে বলতে হবে ভাই অ্যাডমিরাল আলী আশরাফের সাথে তোমাদের কোনো লোক যোগাযোগ করেছিল। এমিল নীরব। ইলেকট্রিক ম্যাগনেটও আবার হাতে তুলে নিল জাবের। বিবর্ণ হয়ে গেল ইসাক এমিলের মুখ। বলল সে, বলছি আমি। জাবের ফিরে এসে তার সামনে বসল। বলে চলল এমিল, আলেকজান্দ্রিয়ার হোটেলে ফ্রেন্সের পরিচারিকা মিস জামিল ও মিস রায়হানা আমাদের লোক। ওদের প্রকৃত ইহুদি নাম ইলিহ ও ইশতার ফ্রেডম্যান। গত 2 মাস ধরে তারা চাকরি করছে ওখানে মুসলিম মহিলার ছদ্মবেশে। আলী ব্রাদার্স অ্যান্ড কোং ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান ফারুকি এবং মিস সেলিনা আমাদের পক্ষে কাজ করছে। ওদের প্রকৃত ইহুদি নাম জোফেস পাপ এবং সিদি মার্কস। থামল এমিল। জাবের চিন্তা করলো কিছুক্ষণ, তারপর বলল, ভাইস অ্যাডমিরাল আলী আশরাফের সাথে তোমাদের যোগাযোগ হয়েছিল কিভাবে? আর তোমাদের লোকেরা হোটেল ফ্রেন্স ও আলিয়ান ব্রাদার্সে চাকরি বা পেল কেমন করে? এই প্রশ্নের উত্তর দিতে কোনো দ্বিধা করল না এমিল। সে বলল, আজ থেকে 6 মাস আগে ইরগুনজাই লিওমি আমাদেরকে মিশরে প্রেরণ করে। ইরগুনজাই লিওমির পক্ষ থেকে ইসরায়েলের জন্য মিশরে গোপন সামরিক তথ্যাদি সংগ্রহ করা ছিল আমাদের দায়িত্ব। আমরা জানতাম মিশরে ঊর্ধ্বতন সামরিক অফিসারদের সংস্পর্শে না আসতে পারলে এ ধরনের খবর সংগ্রহ সম্ভব নয়। আমরা এই প্রচেষ্টাই শুরু করলাম। সুন্দরী নারী এবং অর্থই ছিল আমাদের প্রধান হাতিয়ার। মিশরের অফিসারদের পেছনে আমরা যেসব সুন্দরী ইহুদি তরুণী লেলিয়ে দিয়েছিলাম, মিস ইলিহ ও মিস ইশতার ফ্রেডম্যান ছিল তাদের অন্যতমা। মিস ইলিহ ও মিস ইশতার ফ্রেডম্যান মাত্র 15 দিনের চেষ্টায় ভাইস অ্যাডমিরাল আলী আশরাফকে শয্যাসঙ্গী করতে সমর্থ হয় এবং পরবর্তীকালে সে আমাদের মুঠায় এসে যায়। তারই সাহায্যে মিস ইলিহ ও মিস ইশতার জোসেফ পাপ ও সিদি মার্কস চাকরি লাভ করে। ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলী এবং অন্যান্য সামরিক অফিসারদের ক্ষেত্রেও তোমাদের এই একই পন্থা কাজ করেছে, বলল জাবের। মিস্টার ইসাক এমিল সম্মতিসূচক মাথা নাড়ল। পাশে দাঁড়ানো বিন আতির দিকে চেয়ে জাবের বলল, এখানকার কাজ আপাতত শেষ। একে নিয়ে সেলে রাখো, খেতে দাও। হেডকোয়ার্টার থেকে নির্দেশ পেলে এর ব্যবস্থা করা যাবে। কথা শেষ করে জাবের দ্রুত ঘর থেকে বের হয়ে এলো, প্রবেশ করলো ওয়্যারলেস রুমে। প্রেরক যন্ত্রের কাঁটা ঘুরিয়ে সে যোগাযোগ করলো আলেকজান্দ্রিয়ার সাথে। হ্যালো, 321 ইউএনএ। হ্যাঁ, ওপার থেকে উত্তর এলো। কে? ইবনে জাবির। শোনো, হোটেল প্রিন্সের মিস জামিল, মিস রায়হানা এবং আলিয়ান ব্রাদার্স কোংয়ের মিস্টার ফারুক ও মিস সেলিনাকে অবিলম্বে গ্রেপ্তার করো। বিমানবন্দর ও সিপোর্ট বন্ধ। নিশ্চয় ওরা কোথাও পালাতে পারেনি। আমি বলে দিচ্ছি, গ্যারিসন কমান্ডার তোমার সহযোগিতা করবে। অনুরূপভাবে জাবের মিশরের কয়েকটি জায়গায় সংবাদ পাঠিয়ে অবশেষে যোগাযোগ করল হেডকোয়ার্টারে আহমদ মুসার সঙ্গে। জাবেরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। পরিশ্রম আর উত্তেজনার স্বাক্ষর ওগুলো।